স্কুল না থাকলে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। আজকে যারা প্রাইভেট টিউশন করছেন বা যারা যেই প্রফেশনে আছেন, স্কুল ব্যবস্থাপনা আছে বলেই কিন্তু আপনারা প্রত্যেকেই সেই জায়গায় কাজ করতে। ছাত্রীদের কথা কেউ ভাবে না, না স্কুল, না সরকার, না গোটা সমাজ। যাদের জন্য আমরা প্রত্যেক পরিবারের বাবা মায়েরা পরিশ্রম করি, যাদের ভালোর জন্য আমরা দিনরাত ভাবি, তাদের ভবিষ্যতের কথা এবং তারা যে কার মধ্যে দিয়ে যাচ্ছে, কেন আজ স্কুলে গড় হাজির, কেন তারা স্কুলে যাচ্ছে না, কেন তাদের পড়ার প্রতি অনীহা, যদিও এর পেছনে অনেক পরিকাঠামোগত ত্রুটি রয়েছে, তবুও এদের কথা ভাববার আমাদের প্রয়োজন। আমার এই কথাগুলোকে অনুগ্রহপূর্বক যদি আপনারা ইগোতে না নিয়ে একটু বোঝার চেষ্টা করেন এবং আমরা সবাই মিলে যদি সামগ্রিকভাবে এদের উন্নতির কথা ভাবি, তাহলে হয়তো আগামী প্রজন্ম একটি ভালো ছাত্র সমাজ তৈরি করতে পারবে। তাই আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন যে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যে এই ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন। ছোটদের যে পরীক্ষা ব্যবস্থাপনা, সেই পরীক্ষা ব্যবস্থাপনায় সিলেবাস, যেটা স্কুল প্রকাশিত সিলেবাস, সেই স্কুল প্রকাশিত সিলেবাস এবং পরীক্ষার প্রশ্নপত্র অধিকাংশ স্কুলে কিন্তু মেলে না। এবং দেখা যায় যে এমন এমন কিছু ইংরেজি গ্রামার টপিক তারা পরীক্ষায় প্রশ্ন দেয়, সেটা থার্ড সামেটিভে গিয়ে আছে, কিন্তু ফার্স্ট সামেটিভে ছেলে মেয়েদের কাঁধে চাপিয়ে দেওয়া হলো। ক্লাস 8-এ ধরুন না ফ্রেজাল ভার্ব, সেটা টোটাল 8-এর ইংরেজি গ্রামার সিলেবাসে নেই। ঠিক আছে, আপনারা আগে থেকে বলে দেবেন তা নয়, বেশ কয়েকদিন আগে ফ্রেজ করবার সময় ওদের ভার্বাল ফ্রেজটার প্রয়োজন হয়, কিন্তু ফ্রেজও সেকেন্ড সামেটিভে থাকার কথা। প্রথম সামেটিভ পরীক্ষায় কিন্তু দ্বিতীয় সামেটিভের জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ সিলেবাস পরিকাঠামোগতভাবে ত্রুটি, সিলেবাসের অমিল, বয়েজ স্কুল একরকম, গার্লস স্কুল একরকম। সিলেবাস বছরের শুরুতে আপনারা যখন তাদের ভর্তি নিচ্ছেন, যে মোতাবেক আপনারা সিলেবাস দেবেন সেই মোতাবেকই প্রশ্ন করবেন। একটা সুন্দর করে প্যারেন্ট টিচার মিটিং করুন, সেখানে বলে দিন, তাদেরকে বলবার সুযোগ দিন, শুধু আপনারা দোষারোপ দিয়ে চাপিয়ে দেবেন না। ছেলে মেয়েদেরকে মোটিভেশনাল একটি ক্লাসেস করুন। ছেলেমেয়েরা দিন দিন যত যাচ্ছে তাদের মোটিভেশন হারিয়ে যাচ্ছে। শুধুমাত্র কয়েকটা ভালো ছেলে মেয়েদেরকে নিয়ে লাফালাফি করলে তো হবে না, কারণ ওই পেছনের সারির ছেলেটাও একদিন আমাদের দেশের জন্য গর্ব নিয়ে আসতে পারে, ওই পেছনের সারির মেয়েটাও আমাদের স্কুলের একদিন গর্ব হতে পারে। এই প্রত্যেকে আমাদের সন্তান সমতুল্য। আমার সন্তান যদি একটু পড়াশোনায় খারাপও হয়, তাকে ডেকে আমি বলবো যে বাবু তুমিও পারবে। যাদেরকে আমি ক্লাসেস করাই, প্রত্যেকের কাছে গিয়ে, যারা অনলাইন ক্লাসেস করে তাদেরকেও আমি যখন লাইভ ক্লাসে বলি, প্রত্যেকের মধ্যে সেই ক্ষমতা আছে, তারাও ভালো রেজাল্ট করতে পারে। বিদ্যালয়ে অধিকাংশ ক্লাসে শিক্ষক শিক্ষিকারা তাদের একটা মাইন্ডসেট ঢুকেই আছে যে এরা তো প্রাইভেট টিউশন পড়েই, তো এদের পড়া ধরাটা ইম্পর্টেন্ট, শেখানোটা কম। এবং শেখানোটার থেকে বড় কথা, তুমি যা শিখছো সেটা ভুল শিখছো বা তুমি কিছুই শেখোনি, এটা দর্শানো বেশি গুরুত্বপূর্ণ বলে তাদের কাছে মনে হয়। এইরকম মাইন্ডসেট একেবারেই কাম্য নয় আপনাদের কাছ থেকে। আপনারা ওদেরকে শেখান, যেটা শিখছো সেটাকে সাধুবাদ জানান এবং যেখানে শিখছো সেই মাস্টারমশাইকে ন্যূনতম সম্মানটুকু দিন। হয়তো এই সরকার ব্যবস্থাপনায় ওই মাস্টারমশাইকে টিউশন পড়িয়ে খাচ্ছেন এবং ওই টিউশনটি তার ভালোবাসা, ওই ছেলে মেয়েগুলো তার জীবন, তাকে আপনি অপমান করতে পারেন না। আর তাকে সম্মান করা আপনার কর্তব্য। যদি ঠিকঠাক পরীক্ষা হতো তাহলে ওই ছেলেটি বা মেয়েটিও কিন্তু আপনার থেকে ভালো চাকরি বা আপনার সমতুল্য চাকরি বা স্কুলে চাকরি পেতে পারতো। তৃতীয়ত, কোনো অভিভাবক যদি আপনাদের সঙ্গে দেখা করতে চায়, অভিভাবক এই ভয়ে থাকে যে আজকে তার বাচ্চার সম্পর্কে বা তার সন্তান সম্পর্কে কত খারাপ টানা শুনবে এবং ওই সন্তানটির সামনে তার বাবা মাকে অকথ্য ভাষায় বলা হয়, তাকে অপমান করা হয়, হিউমিলেট করা হয়। কেন? আপনারা বিএড যখন প্রশিক্ষণ নিয়েছিলেন তখন জানেন যে একটি ছাত্রের তার আত্মবোধ আছে, সেই ছাত্রকে অপমান সূচক কথা তার সামনে আমাদের বলা উচিত নয়। তাকে বোঝানো উচিত যে আপনার সন্তান পড়াশুনো করছে না ঠিক, কিন্তু ও চাইলে পারে, ও সোনা ছেলে। যদি বিষয়টাকে এইভাবে আপনি দর্শান,
ওই ছেলেটি বা মেয়েটি তখন মনে করবে, দেখো আমি এই অপরাধ করার পরেও আমার স্যার বা আমার ম্যাডাম আমাকে এইভাবে আমার বাবা মায়ের সঙ্গে রিপ্রেজেন্ট করলো বা সামনে রিপ্রেজেন্ট করলো, তাহলে আমি আগামী দিনে ভালো করে পড়বো। বিষয়গুলোকে আরো একটু প্রোডাক্টিভলি আর একটু ফ্রুটফুলি কিন্তু নেওয়া যায়, আরো আন্তরিকতার সঙ্গে নেওয়া যায়, তবেই একটা ভালো সমাজ গড়ব। আমরা চাইলেই এই সরকারি বিদ্যালয়গুলোকে আমরা পরিবর্তন করতে পারি। আমরা কেন অন্যের ওপরে নির্ভর করব? আমাদের হাতেই ক্ষমতা আছে। প্রত্যেকটা বিদ্যালয়ের উচিত প্রত্যেকটা বিদ্যালয়ের আশেপাশে যত শিক্ষক শিক্ষিকা আছে তাদের সঙ্গে আলোচনায় বসে একটা সামগ্রিক ভালো সমাজ ব্যবস্থা তৈরি করা, ছেলে মেয়েদেরকে স্কুলের প্রতি অনুপ্রাণিত করা, স্কুলটাকে আনন্দমুখর করে তোলা। স্কুলটা আনন্দের জায়গা, পড়াশোনার পাশাপাশি একটা স্কুল জীবনকে উপভোগ করার জায়গা। স্কুলে যাওয়াটা প্রয়োজন। স্কুল না থাকলে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। আজকে যারা প্রাইভেট টিউশন করছেন বা যারা যেই প্রফেশনে আছেন, স্কুল ব্যবস্থাপনা আছে বলেই কিন্তু আপনারা প্রত্যেকেই সেই জায়গায় কাজ করতে পারছেন। করোনার কালে সমস্ত কিছু বন্ধ ছিল, অনেকেই প্রাইভেট টিউশন পড়িয়েছেন। মনে রাখবেন, স্কুল না থাকলে প্রাইভেট টিউশনের কোনো দাম নেই। তাই উভয়ের পরিপূরক, তাই উভয়ের হাতে হাত রেখে কিন্তু কাজটা করতে হবে। 11-এর সব থেকে বড় ব্লান্ডার, এই ব্লান্ডারটার পেছনে দায়ী করব আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মধ্যশিক্ষা পর্ষদকে। তারা কি করেছে? সিলেবাস একগাদা দিয়ে দিয়েছে। ক্লাস 11-এর ছেলেমেয়েরা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছে। আমার 12-এর ছেলেমেয়েদের প্রায় সিলেবাস কমপ্লিট। এখনো হাজার হাজার স্টুডেন্টরা ভর্তি হচ্ছে। ক্লাস 11, 12, ক্লাস 9, 10 এখনো কিন্তু ভর্তি চলছে। তোমরা ব্যাকলগ অলরেডি পেয়ে যাবে, চিন্তা নেই। জাস্ট কয়েকটা দিনের খেলা, তোমরা কিন্তু অটোমেটিক্যালি তোমাদের পুরনো ক্লাসেসগুলো সবটাই পেয়ে যাবে। হাজার হাজার ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গ জুড়ে ক্লাসেস করছে। তুমিও ভালো রেজাল্ট করতে পারো। জাস্ট নিজেকে একবার প্রশ্ন করো। আমাদের খুব সহজবোধ্য পদ্ধতি, অলরেডি প্রায় 50 to 60% সিলেবাস পড়ানো হয়ে গেছে। এখন সামনে বোর্ড, স্কুল খুলতে খুলতে আমাদের প্রায় 85 to 90% ক্লাস কিন্তু হয়ে যাবে। তারপর স্কুল বই দেবে, ভর্তি প্রক্রিয়া, ক্লাসেস হবে। তারপর বেশ কিছুদিন পরে, খুব মন দিয়ে বুঝবেন, বেশ কিছুদিন পরে বোর্ড বলবে যে তোমাদের এইগুলো অর্থাৎ 5টা গল্প দেওয়া, সেই 5টা গল্প থেকে বলা হবে এই 3টে তোমাদেরকে দেওয়া হবে। অর্থাৎ আমাদের কিন্তু 5টাই পড়া হয়ে গেল। আমার বক্তব্য এইটা, একটি সার্কেলে সমস্ত স্কুলগুলো এক জায়গায় বসুক, এক জায়গায় বসে প্রত্যেকটা স্কুল একই রকম সিলেবাস রাখুক, বা বোর্ড অবশ্যই যেন একটাই রেখে দিক। সোয়ামের মাদার ওয়ার্ডশিপ প্রবলেম হচ্ছে, ওটা বাদ দিয়ে বাকি 3টে করি, তাই না? তাহলে আমাদের তো প্রবলেম থাকার কথা নয়। এইরকম কনফিউজিং সিলেবাস কেন? এতে করে বাচ্চাগুলোর প্রবলেম হয়, পড়ার প্রতি অনীহা তৈরি হয়। 11-এ পড়তে চায় না, 11-এ পড়তে না চাইলে ওদের 12-এ পড়ার প্রতি অনীহা তৈরি হচ্ছে, এবং 12-এ গিয়ে ওরা ভয়াবহ কনসিকুয়েন্সেস তারা কিন্তু ফেস করছে। আমি বারবার করে বোর্ডের কাছে অনুরোধ করছি, সিলেবাসটা আপনারা সেন্ট্রালাইজ করুন। কোশ্চেন পেপার ক্লাস 11-এর অবশ্যই আপনারা তৈরি করুন। এত ম্যান পাওয়ার রয়েছে আপনারা চাইলেই কিন্তু একটা সেন্ট্রালাইজ কোশ্চেন তৈরি করতে পারেন। আমি তোমাদেরকে এইটা কথা দিচ্ছি, তোমরা সিলেবাস যাই হোক না কেন, কোশ্চেন যত কঠিন হোক না কেন, যে স্কুলে তুমি পড়ো না কেন, আমি যা পড়াবো বা আমি যা পড়াই এত বছর ধরে, এর বাইরে কিছু আসেনি, আগামীতেও আসবে না। তোমরা ভালো করে পড়লে তোমাদের রেজাল্ট নিঃসন্দেহে ভালো হবে। সমাজ ব্যবস্থা ভালো করে গড়ে তুলতে গেলে শুধু সমাজের খারাপ দিকের প্রতি নাকুচু করে চলে আসলাম, সেই বিষয়টাকে আমরা শুধরানোর চেষ্টা করলাম না, বা কোন জায়গা থেকে কাজ করলে এই সমাজ ব্যবস্থাকে বদলানো যায় সেটা নিয়ে ভাবলাম না, সেটা একটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের চিন্তা বা ভাবনা চিন্তা হতে পারে না। তাই আমার আপনাদের কাছে অনুরোধ রইল,